হ্যালো এভরিওয়ান, আমি রাফসান জানি রাতুল। তো আমার চ্যানেলের গত ভিডিওগুলো ছিল HTML এবং CSS কে নিয়ে। তো আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে একটি। তো জাভাস্ক্রিপ্ট হলো এমন একটি পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা মূলত ওয়েবসাইটকে ইন্টারেক্টিভ এবং ডাইনামিক করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ HTML দিয়ে যেখানে ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা হয় আর CSS দিয়ে ডিজাইন করা হয়, তো জাভাস্ক্রিপ্ট দিয়ে সেখানে ওয়েবসাইটের বিহেভিয়ারটাকে নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ যখন কোনো ইউজার কোনো একটি ওয়েবসাইটের কোনো একটি বাটনে ক্লিক করে এবং ফর্ম সাবমিট করে, ডাটা চেঞ্জ করে বা পেজের সাথে ইন্টারঅ্যাকশন করে, যাই করে, এইসব অ্যাকশন বুঝে নিয়ে সঙ্গে সঙ্গে রেসপন্স দেওয়াই হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ। তো শুধু ব্রাউজারেই না, আজকের দিনে জাভাস্ক্রিপ্ট দিয়ে সার্ভার সাইড ডেভেলপমেন্ট অর্থাৎ নোড.js, মোবাইল অ্যাপ, ডেস্কটপ অ্যাপ, এমনকি গেম পর্যন্ত তৈরি করা যায়। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে ইন্টারেক্টিভ অনেক কাজ করা যায় এবং ওয়েবসাইটের ভিতর আকর্ষণীয় অনেক জিনিস তৈরি করা যায়। তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে ইন্টারনেটের প্রাণ বলা চলে আর কি। তো জাভাস্ক্রিপ্ট মূলত কিভাবে কাজ করে সেটা দেখার জন্য আমরা যেটা যেটা করতে পারি, ধরুন যে এটা হচ্ছে হিউম্যান আর এটা হচ্ছে কম্পিউটার, ঠিক আছে? তো মাঝখানে একটা জিনিস আছে, সেটা কি আমি একটু পরে বলতেছি। তো হিউম্যান যেটা জানে সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সেটা হতে পারে জাভাস্ক্রিপ্ট, PHP, পাইথন, যেটাই হোক না কেন। তো হিউম্যান জানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বোঝে না। কম্পিউটার কি বোঝে? কম্পিউটার বোঝে হচ্ছে এই যে 0101 এই ভাষা। তো এটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো কম্পিউটার বোঝে মেশিন ল্যাঙ্গুয়েজ। এখন হিউম্যান যদি কোনো একটা ইনস্ট্রাকশন দিয়ে কম্পিউটারকে কোনো একটা ইনস্ট্রাকশন প্রোভাইড করে কাজ করাতে চায়, তাহলে হিউম্যান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আর কি জিনিসটা করে থাকে। বা কম্পিউটার 0101 অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কোনো কিছু বোঝে না। তাহলে এই যে মাঝখানে যে ব্যক্তিটা আছে বা যে জিনিসটা আছে, সে কি করে? সে এই হিউম্যানের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে কম্পিউটারের কাছে পৌঁছায়, ঠিক আছে? তো এই যে মাঝখানের এই জিনিসটা, এটার নাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন, ঠিক আছে? JS ই দিয়া ইঞ্জিন বুঝালাম আর কি। তো JS ইঞ্জিন। এখন এই জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন এটা কোথায় থাকে? এটা হচ্ছে ব্রাউজারে থাকে। কেন ব্রাউজারে থাকে? কারণ আমরা আমরা কোনো ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন যাই হোক না, আমরা আমরা সেটা কোথায় দেখি? আমরা দেখি হচ্ছে ব্রাউজারে, ঠিক আছে? তো সেটা হতে পারে যে কোনো ব্রাউজার, ক্রোম ব্রাউজার হতে পারে অথবা ফায়ারফক্স হতে পারে, যে কোনো ব্রাউজার হতে পারে। তো সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার বলতে গেলে ক্রোমটাই বেশি ইউজ করা হয়। তো ক্রোমের ভিতরে যে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন সেট করা আছে, সেটির নাম হচ্ছে V8 ইঞ্জিন, ঠিক আছে? তো এই V8 ইঞ্জিনই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে, অর্থাৎ হিউম্যান প্রদত্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট, সেটাকে কনভার্ট করে এই মেশিন ল্যাঙ্গুয়েজে অর্থাৎ 0101 কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। তো এভাবে জাভাস্ক্রিপ্ট কাজ করে থাকে। তো এই হচ্ছে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে বেসিক একটি ধারণা। আর জাভাস্ক্রিপ্টে কোড করার জন্য কম্পিউটারে একটি জিনিস ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে, সেটা হচ্ছে নোড.js। সেটা আমি বের করে রাখছি, আমার পিসিতে অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি আর করছি না। বাট এখানে গিয়ে যে উইন্ডোজ যারা ইউজ করেন, উইন্ডোজ, আর যারা ম্যাক ইউজ করেন, ম্যাক সিলেক্ট করে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এখন নোড.js বিষয়টা আসলে কি? নোড.jsটা হচ্ছে একটা পাত্রের মতো। তো যেখানে নোড.js থাকবে সেখানেই জাভাস্ক্রিপ্ট রান করতে সক্ষম, ঠিক আছে? তো নোড.jsটাকে ইনস্টল করে নিতে হবে। তো VS করে চলে আসলাম এবং এখানে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করছি। এখানে নাম হচ্ছে বেসিক জাভাস্ক্রিপ্ট 1 নামে, আপনারা যে কোনো নামে করে নেবেন। তো এখানে একটি ফাইল আমাদের বানাতে হবে। আমি first.js নামে ফাইল বানাইলাম, যে কোনো নামে বানালেই চলে। তো এখানে আমরা কোড করব। তো আমরা ফার্স্টে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল সম্পর্কে জানব। হ্যাঁ, ভেরিয়েবল বিষয়টা আসলে কি? এখন ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য 3 টাইপের কি আছে।
সেটি হচ্ছে var, আরেকটি হচ্ছে let, আরেকটি হচ্ছে const। এখন এই ৩ ভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। তো var হচ্ছে সবচেয়ে পুরানো পদ্ধতি, এটা আমরা বেশি একটা ইউজ করব না। let আর const দিয়ে আমরা কাজ করব। তো let দিয়ে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সেটার মান পরিবর্তন করা যায়, আর const দিয়ে করলে সেটা পরিবর্তন করা যায় না, কারণ const মানে কনস্ট্যান্ট, এটা হচ্ছে ধ্রুবক। এখন ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, নিয়মটা কি? তো এভাবে করা হয়, যেমন let, এখন আমাদের একটি ভেরিয়েবল নেম ধরতে হবে, সেটা যে কোনো নাম হতে পারে। ধরেন আমি ধরলাম ইয়ার, let ইয়ার ইকুয়াল টু 2025, ঠিক আছে? এখন এই যে 2025 আছে না, এটা হচ্ছে ভ্যালু, আর ইয়ারটা হচ্ছে ভেরিয়েবল নেম, আর লেটটা হচ্ছে কি, ঠিক আছে? এখন আমি যে মানটা ধরলাম, এটাকে দেখারও একটা উপায় আছে, ঠিক আছে? তো সবচেয়ে সহজে দেখার উপায় হচ্ছে console.log। এখন console.log লিখে এটার ভিতরে আমরা ভেরিয়েবল নেমটাকে মানে লিখবো যে ইয়ার, ভেরিয়েবল নেমটা কি, ইয়ার, শুধু ইয়ার, লেট সহ না কিন্তু। লেট হচ্ছে কি, তো ইয়ারটাকে আমরা দেবো YEAR, যে ইয়ারটা দিলে এই যে 2025 মান আছে না, এটা শো করবে। এখন এই মানটা কোথায় শো করবে? এটা আপাতত যেখানে শো করবে সেটা হচ্ছে কন্ট্রোল জে, যদি আমরা দিই, আমাদের এই যে টার্মিনাল ওপেন হয়ে গেছে, ঠিক আছে? এই টার্মিনালে আমরা লিখবো নোড, ওই যে নোড আমরা ইনস্টল করলাম না, নোড ফার্স্ট.js দিলে আমাদের এই যে 2025, আচ্ছা একটু হয়ে গেছে, আমি আবার দিই নোড ফার্স্ট.js, ঠিক আছে? নোড লিখবো, স্পেস দিব, ফার্স্ট লিখবো, .js লিখবো, কারণ কি, যে আমাদের ফাইলের নাম কি, ফার্স্ট.js আমাদের ফাইলের নাম এটা। তো এই ফাইলের নামটা যে ফার্স্ট.js দিয়ে ইন্টার দিলেই যে আমাদের আউটপুট, মানে এই যে ইয়ার ইকুয়াল টু যে 2025, এটা আর কি আউটপুট হিসাবে যে 2025 শো করতেছে, ঠিক আছে? তো এখন আমি কনস্ট দিয়েও ধরতে পারি, যে যেমন কনস্ট দিয়ে যদি আমি ধরি যে কনস্ট, ধরেন অ্যামাউন্ট ইকুয়াল টু 200, মানে 200 টাকা, ঠিক আছে? এটা কনস্ট দিয়ে ধরলাম। এখন এটাকে যদি আমি দেখতে চাই, তাহলে console.log, এর ভিতরে আমরা দিয়ে দিব কি, আমরা ওই অ্যামাউন্টটা মানে ভেরিয়েবল নেমটাকে দিয়ে দিব। তো এটাকে সেম ভাবে এই যে নোট ফার্স্ট.js দিলে যে নিচে 200 আসছে, 2025 আসছে, 200 আসছে, দুইটা একসাথে আসছে, কারণ কি, console.log ফার্স্টে এই যে console.log যেটা আছে, এটার জন্য একবার ইয়ারের মান 2025 প্রিন্ট হবে, অর্থাৎ আউটপুট হিসেবে দেখা যাবে। আবার সেকেন্ড টাইম console.log এটা অ্যামাউন্টের 200 জন্য আবার এই 200 শো করবে। এখন এটাকে যদি আমি কমেন্ট করে রাখি, যে কন্ট্রোল ব্যাকস্ল্যাশ দিলে এটা কমেন্ট মানে অফ হয়ে যায়, এটা করলে কি মানে এটার মানে এই কোডটা অফ হয়ে গেছে, ঠিক আছে? এটা জাস্ট আর কি টেক্সট আকারে শো করবে, এটা তখন আর কম্পাইলার বুঝতে পারে না, ঠিক আছে? তো এরকম হয়, এরকম আর কি বিষয়টা। তখন এই যে দেখেন শুধু 200 আউটপুট হিসেবে দেখা যাচ্ছে। তো এখন এটাকে কমেন্ট আউট করলাম। আমরা আমরা কি করতে পারি, ধরেন এই যে এই কনসোল লকটা আমি কেটে দিলাম, ঠিক আছে? এটাকে কেটে দিলাম। এখন তো আউটপুট হিসেবে শুধু 200 শো করতেছে না, 200 টাকা আছে, 200 টাকা। তা আমরা যদি চাই যে ইয়ারের মান আর অ্যামাউন্ট যে 200 টাকা, এটা আমরা একসাথে দেখবো, তাহলে এই যে এখানে আরেক ভেরিয়েবল নেমে ইয়ারটাকে ইনক্লুড করে দেবেন, ইয়ার লিখে কমা দিবেন। কমা দিলে এখন দুইটাই শো করবে একসাথে, এই যে 2025 আর স্পেস দিয়ে যে 200, অর্থাৎ ইয়ার মান হচ্ছে 2025 আর অ্যামাউন্ট হচ্ছে 200 টাকা। তো এভাবে আর কি console.log ইউজ করে মান দেখা যায়। আচ্ছা, এখন এই যে আমরা এতক্ষণ যেটা করলাম, মানে এই যে মান ডিক্লেয়ার করলাম, এই যে 2025, 200, এগুলো কি, এগুলো হচ্ছে সংখ্যা, ঠিক আছে? অর্থাৎ নাম্বার। অর্থাৎ ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য ভেরিয়েবল ডেটা টাইপ হচ্ছে নাম্বার। এগুলো যে 2025, 200 যাই লিখলাম, তারপর 1, 2, 3, 4, 5, তো যাই আপনারা ধরেন ডিক্লেয়ার করেন, এগুলা কি, এগুলা ডেটা টাইপ কি, নাম্বার, ঠিক আছে? এগুলা নাম্বার টাইপের ডাটা। এখন আমরা দেখব স্ট্রিং টাইপের ডাটা। স্ট্রিং টাইপের ডাটা কি, ধরেন লেট নেম ইকুয়াল টু কোনো একজন ব্যক্তির নাম, ঠিক আছে? তো এই নামটা লেখার জন্য কোটেশন মার্কের ভিতরে লিখতে হবে, ঠিক আছে? ধরেন মাই নেম আমি লিখলাম, ঠিক আছে? তো
কনসোল ডট লগ। এখন এটাকে যদি আমরা দেখতে চাই তাহলে এই যে কনসোল ডট লগ এর ভিতরে নেমটাকে আমরা লিখে দিব। লিখে দিলে এটাকে আউটপুটে গেলে এই যে দেখেন এই যে মাই নেম শো করছে, ঠিক আছে। তো এখন এই মাই নেম এটাকে কোটেশনের ভিতরে রাখলাম কেন? এটা রাখার কারণ হচ্ছে এটা হচ্ছে স্ট্রিং। তো স্ট্রিং যখন স্ট্রিং টাইপের ডেটাকে মানে আনতে হলে বা দেখতে হলে বা স্ট্রিং টাইপের ডেটা ইউজ করতে হলে কোটেশনের ভিতর রাখতে হবে, এবং সে এটা সিঙ্গেল কোটেশনও হতে পারে অথবা ডাবল কোটেশনও হতে পারে। আপাতত ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, দুইটা দিয়ে দিলেই কাজ করবে, ঠিক আছে। হুম। তো এটা হচ্ছে স্ট্রিং স্ট্রিং টাইপের ডেটা টাইপ। আরেকটা আছে। এখন স্ট্রিং টাইপের ডেটা টাইপ আরও হতে পারে, ধরেন এখানে যে নাম লিখছি না, নামের পরিবর্তে অন্য কোনো কিছু হতে পারে, ধরেন লে বা কনস্ট। কনস্ট যদিও আমরা ধরতে পারি যে কনস্ট কালার ইকুয়াল টু, আমরা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি রেড, ঠিক আছে। কনসোল ডট লক করে দিব, ভিতরে কি লাগবো, সরি বানান ভুল হয়েছে, কোনো ক্ষেত্রে বানান ভুল হওয়া যাবে না। কালারটাকে আমরা ভিতরে রাখবো। এখন এটাকে আমরা আউটপুটে দেখতে গেলে এই যে দেখেন মাই নেমের নিচে রেড লেখা আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা টাইপ। আরেকটা আছে, সেটা হচ্ছে বুলিয়ান টাইপ, ঠিক আছে। তো সেটা কি, বুলিয়ান টাইপের ডাটা টাইপ শুধু ট্রু আর ফলস হয়। তো সেটা কিভাবে, ধরেন এই যে লেট দিয়ে আমরা লিখলাম যে আহ, true, ঠিক আছে। এখন এটাকে দেখতে হলে কনসোল ডট লগ আগের মতো পাস, এই যে ট্রু আসছে, ঠিক আছে। তো এই ট্রু এর মান যদি ফলস হয়, এটা মান আমি সিলেক্ট করলাম ফলস, ঠিক আছে। ফলস দিলে তখন আবার আউটপুটে আমরা কি দেখতে পাবো, ফলস দেখতে পাবো, ঠিক আছে। তো এটা কোন ধরনের ডাটা টাইপ, এটা হচ্ছে বুলিয়ান। আরো অনেক ধরনের ডাটা টাইপ আছে, আনডিফাইন্ড আছে, নাল আছে, ঠিক আছে। তো অনেক কিছু আছে, তো আমরা আস্তে আস্তে করতে করতে শিখে যাব, ঠিক আছে। করতে করতে আমরা দেখবো বিভিন্ন ধরনের ডেটা টাইপ, সমস্যা নাই। তো এখন আমরা যে বিষয়টা দেখবো সেটি হচ্ছে আমরা চেক করব যে আসলে এই যে আমি যতক্ষণ বললাম এটা বুলিয়ান, এটা স্ট্রিং, এটা নাম্বার, কিন্তু আসলে কি এগুলা বুলিয়ান স্ট্রিং বা নাম্বার, এটা চেক করবো আমরা। এটা কিভাবে চেক করে, চেক করার সিস্টেম আছে। চেক করার সিস্টেমটাকে যে কনসোল ডট লগ পাস লেখছে না, এটার এখানে ধরেন এই যে যদি আমি লিখে দিই টাইপ অফ লিখে দিলাম। তো এখন এই যে পাস্টের মান ফলস আছে না, এই যে ফলসটা না দিয়ে ও বুলিয়ান দিয়ে দিবে, মানে এই যে পাস্ট যেই মানে ভেরিয়েবল নেম আছে এটার মানটা কি, কোন ধরনের মান সেটা বুঝাই হচ্ছে টাইপ অফ দিয়ে। তো এখন যদি আমরা দিই এটা আউটপুট, দেখেন এই যে বুলিয়ান শো করছে, দেখছেন। সেম একইভাবে এই যে কালার, এই যে এটা যে স্ট্রিং, কালারের আগে টাইপ অফ দিয়ে দিব, টাইপ অফ দিয়ে একটি স্পেস দিব, দেন দেখেন এই যে স্ট্রিং, ঠিক আছে, বুলিয়ানের উপরে স্ট্রিং শো করছে। এখন কিন্তু রেড মানটা দেয় নাই, স্ট্রিং শো করছে, ঠিক আছে। একইভাবে এই যে এইখানে যদি আমি কনসোল ডট লগের ভিতরে টাইপ অফ দিয়ে দিই, টাইপ অফ কোনটাকে দেখতে চাই, অ্যামাউন্ট না ইয়ার, ধরুন আমি অ্যামাউন্টটাকে দিলাম অ্যামাউন্ট, ঠিক আছে। এই যে এখন কিন্তু এই যে 200 আছে না, 200 আর থাকবে না, এটা কিন্তু এটা হয়ে যাবে নাম্বার। দেখেন এই যে নাম্বার, ঠিক আছে, নাম্বার হয়ে গেছে। ও ও ফার্স্টে একটি কনসোল ডট লগ রাখছিলাম, তো তো এই কারণে ইয়ার আর অ্যামাউন্টটা দেখাচ্ছে, এই যে ইয়ার আর অ্যামাউন্ট দেখাচ্ছে, পরের কনসোল ডট লগের ভিতরে নাম্বার দেখাচ্ছে। ফার্স্টেরটাকে কমেন্ট করে রাখলে এখন শুধু নাম্বার দেখাবে, এই যে নাম্বার মাই নেম, ঠিক আছে, এরকম করে দেখাইছে। স্ট্রিং বুলিয়ান, তো নাম্বার ডাটা টাইপ, স্ট্রিং ডাটা টাইপ, বুলিয়ান ডাটা টাইপ। তো এইভাবে টাইপ অফ ইউজ করে কি করা হয়, ডাটা টাইপ চেক করা হয়, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যেই জিনিসটি দেখবো সেটা হচ্ছে, ধরেন যে লেট লেট আহ, কি দিব,
ধরেন লেট দিলাম অ্যাপল ইকুয়াল টু 20, ঠিক আছে, মানে অ্যাপেল 20 টাকা, এটা বুঝাইলাম আর কি। এখন লেট অরেঞ্জ ইকুয়াল টু দিলাম হচ্ছে কত দেবো, 30, ঠিক আছে, এরকম দিলাম। এখন কনসোল ডট লগ, এটার ভিতরে আমরা কি করে দিতে পারি, অ্যাপেল প্লাস অরেঞ্জ, এটা আমরা করে দিতে পারি। এখন কনসোল ডট লগ এর ভিতরে যদি এই যে ভেরিয়েবল নেম অ্যাপেল আর অরেঞ্জ এই দুইটার মাঝখানে একটা প্লাস চিহ্ন দিয়ে যোগ করে দিই, তাহলে তাহলে যে এই ভেরিয়েবলের মান কি 20 আর অরেঞ্জ মানে অ্যাপেলের মান 20 আর অরেঞ্জের মান 30, এটা টোটালটা যোগ হয়ে একসাথে আউটপুট দেখাবে। তো যোগ হয়ে কি হবে, একসাথে আউটপুট দেখালে কি হয় যে 20 আর 30 আর 20 কত, 50, দেখেন এই যে নিচে 50 দেখাচ্ছে। আচ্ছা, আমি উপরের সব কনসোল লককে কমেন্ট করে রাখি, তাহলে আর ডিস্টার্ব হবে না। সব কনসোল লক চালু, তো এই কারণে সব আউটপুট একসাথে দেখাচ্ছে, এই কারণে ঝামেলা মনে হচ্ছে। তো এবার যদি আমরা দেখতে চাই, দেখেন, ও আচ্ছা, একটা মাই নেম রয়ে গেছে এরকমটা, এই যে কনসোল ডট লক মাই নেম, এটাকেও কমেন্ট করে দিলাম। দেখেন এখন কিন্তু শুধু 50 দেখাচ্ছে। 50 মানে কি, যে অ্যাপেলের মান 20 আর অরেঞ্জের মান 30, এটা যোগফল 50। এখন এটাকে আমরা এই যে এইভাবে আমি কনসোল ডট লগের ভিতর যোগ করছি না, এটা আমরা অন্যভাবে যোগ করতে পারি। সেটার নিয়ম কি, যে আমরা যে কোনো একটা নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, সেটি হচ্ছে টোটাল, ঠিক আছে। টোটাল ইকুয়াল টু, এখন আমরা এই টোটালের ভিতরে অ্যাপেল আর অরেঞ্জটাকে যোগ করে দিব, ঠিক আছে। আর কনসোল ডট লগ এর ভিতরে কি আর অ্যাপেল আর অরেঞ্জ রাখবো না, এখানে কি রাখবো, এখানে রাখবো এই যে টোটালটা। এখন যদি আউটপুট দেখি, সেম আউটপুট পাবো, এই যে 50 পাইছি, ঠিক আছে। এখন বিষয়টা কি হচ্ছে, যে আমরা একটা ভেরিয়েবল অ্যাপেলের মান ধরছি 20 আর অরেঞ্জের মান ধরছি 30, ঠিক আছে। এখন 20 আর 30 যোগ করুন, তো এই 20 আর 30 অন্য একটা ভেরিয়েবলের নেম দুইটা, ধরেন টোটাল, মানে টোটাল মানটা আমরা জানতে চাই, এই কারণে টোটাল নামে একটা ভেরিয়েবল নেম নিয়ে সেটার ভিতরে এই অ্যাপেল আর অরেঞ্জটারে, অর্থাৎ অ্যাপেলের মান 20 আর অরেঞ্জের মান 30, এই দুইটারে যোগ করে মানে যোগ করতে চাই, ঠিক আছে। এটা বুঝাইলাম আর কি। তো এই কারণে অ্যাপেল যোগ অরেঞ্জ দিয়া অরেঞ্জ দিছি। এখন এই টোটালটা আমরা কনসোল ডট লক করলে কি পাবো, এই টোটালটার ভিতরে কি আছে, অ্যাপেলের মান যোগ অরেঞ্জের মান আছে না, আর অ্যাপেলের মান 20 অরেঞ্জের মান 30, তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়, 20 যোগ 30। তো এই কারণে টোটালের মান 50, ঠিক আছে। এখানে যে ভেরিয়েবল হিসাবে ডিক্লেয়ার করছি না, এভাবে না করে আমরা অন্য কিছু করতে পারি, ধরেন অ্যাপেল আর অরেঞ্জ বা, ঠিক আছে। অ্যাপেল আর অরেঞ্জ দিয়ে আমরা করবো না, আমরা এখানে ডিরেক্ট আমরা ভ্যালুও বসাই দিতে পারি। ধরেন এই যে যদি 20 30 বাদ দিয়ে অন্য কিছু দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, যে 90 যোগ ধরেন 80 দিলাম, ঠিক আছে। তো এখন ধরেন এই যে অ্যাপেল অরেঞ্জ এই কোনোটার লগে কিন্তু এই কনসোল ডট লগের টোটালের লগে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। টোটাল ইকুয়াল টু আমরা দুটা ভ্যালু দিছি, একটা 90 যোগ 80, ঠিক আছে। তো 90 আর 80 যোগ করলে কত, তত তত মান আমরা দেখতে পাবো। আর 170, ঠিক আছে। 90 আর 80 যোগ করলে 170। তো এভাবে আর কি ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, ভেরিয়েবলের ভেরিয়েবল ডিক্লেয়ার করেও যোগ বিয়োগ করা যায়, ঠিক আছে। তো এটা একটা সিস্টেম আমরা দেখলাম, যে আমরা এইভাবে রাখি টোটাল ইকুয়াল টু অরেঞ্জ, ঠিক আছে। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, ধরেন লেট, এখানে দেখেন পরের লাইনে দেখাই, লেট ম্যাঙ্গো ইকুয়াল টু, এখন আমরা আম, ঠিক আছে, ম্যাঙ্গোর দামটা আমরা 50 দিছি, বা 50টা স্ট্রিং এর ভিতরে, মানে কোটেশনের ভিতরে দিছি, ঠিক আছে।
লিচি ইকুয়াল টু নিলাম ধরেন 20.5, ঠিক আছে। এখন এই দুইটাকে যোগ করলে কি হয় সেটা একটু দেখার চেষ্টা করি। দেখেন 50, 20.5 হিসাবটা কিরকম হলো? 50-এর সাথে মানে 50-এর পাশাপাশি 20.5 বসে গেছে। কিন্তু আমরা কিন্তু এরকম আশা করি না। আমরা আমরা কি ভাবছিলাম? আমরা ভাবছি যে 20, 50 আর 20 একসাথে যোগ মানে 50 যোগ 20, 50 আর 20.5 একসাথে যোগ হবে। কিন্তু না হয়ে ওরা কি পাশাপাশি বসে গেছে। এর কারণ হচ্ছে স্ট্রিং আর নাম্বার ডেটা টাইপ, ঠিক আছে? ফার্স্টের এই যে ম্যাঙ্গোর যে মানটা আছে এটা এর এই মানের ডেটা টাইপ কি স্ট্রিং, আর লিচির যে মানটা আছে 20.5 এটা হচ্ছে নাম্বার ডেটা টাইপ। তো স্ট্রিং আর নাম্বার ডেটা টাইপ যোগের ক্ষেত্রে পাশাপাশি বসে যায়, কনক্যাট হয়, ঠিক আছে? তো পাশাপাশি বসে যায়। তো এখন এখানে যোগ না দেওয়া যদি আমি কি করতাম, ধরেন আমি গুণ করলাম। গুণ করলে কি হয় দেখেন, এখন কিন্তু একটা মান মান পাইছি, ঠিক আছে? বাট যোগের সময় কিন্তু পাশাপাশি বসে বসে গেছে। তো যোগের ক্ষেত্রে স্ট্রিং আর নাম্বার এভাবে যোগ করা যাবে না। তো এটাকে কি করতে হবে, এটাকে যেটা করা যায় সেটা হচ্ছে আহ আচ্ছা, আমি আগে আপনাদের এটুক দেখাই যে এই যে কোটেশনের ভিতরে 50 এটা ডেটা টাইপটা কি, তাহলে বুঝতে পারবেন। টাইপ অফ ম্যাঙ্গো, দেখছেন এই যে ম্যাঙ্গোর মানটা কিন্তু স্ট্রিং, ঠিক আছে? আর টাইপ অফ ম্যাঙ্গো না দিয়া লিচি, দেখেন লিচির মান কিন্তু নাম্বার, ঠিক আছে? তাহলে স্ট্রিং এর নাম্বার কি যোগ হবে? যোগ হবে না, ঠিক আছে? তো এটাকে কি করা যায়, এটাকে যেটা করা যায় ম্যাঙ্গো ওয়ান ইকুয়াল টু পাঁচ ইন্ট এর ভিতরে আমরা দিলাম যে আচ্ছা দেখেন তো এই যে এটা তো স্ট্রিং, ঠিক আছে? ধরেন আমরা ম্যাঙ্গো ওয়ান নামে আরেকটি ভেরিয়েবল নেম ধরলাম এবং এই যে স্ট্রিং টাইপের ডেটাটা আছে না, এই যে 50, এই 50টাকে পার্স ইন্ট নামক জিনিসটার ভিতরে আমরা ঢুকাই দিছি, ঠিক আছে? অর্থাৎ এই যে স্ট্রিং আছে না, স্ট্রিং এটাকে এখন ও আমি আরেকটা বিষয় দেখে আগে কনসোল ডট লগ এর ভিতরে ম্যাঙ্গো ওয়ান, সরি, টাইপ অফ, আচ্ছা, নোট পাসওয়ার্ড চেস। ওকে, এবার দেখেন এই যে দেখেন 70.5 এর আগে কি আছে, নাম্বার। এই যে ম্যাঙ্গো ওয়ান আছে না, এটাকে যখন আমি পার্স এই যে ম্যাঙ্গো ওয়ানের মান মানে ম্যাঙ্গোর মান যে 50 আসছিল স্ট্রিং এর ভিতরে মানে কোটেশনের ভিতরে 50, এটা ডাটা টাইপ স্ট্রিং আসছিল, ঠিক আছে? তো ম্যাঙ্গো ওয়ান নামে আমি আরেকটি ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করে এই যে স্ট্রিং এর ভিতরে যে 50 আছে না, এটাকে আমি পার্স
ইন্টের ভিতরে ঢুকাই দিছি। তো যখন আমি পার্স ইন্টের ভিতরে ঢুকাই দিছি, এটার ডেটা টাইপে যে টাইপ অফ ম্যাঙ্গো ওয়ান, এই ম্যাঙ্গো ওয়ানের যে মানটা আছে এটা টাইপ অফটা এখন কি, সেটা কিন্তু এখন নাম্বার হয়ে গেছে। তো এই 50 এটা যখন স্ট্রিং এর নাম্বারে কনভার্ট হইব, তখন এই নাম্বার আর লিচির এই যে 20.5 নাম্বার, দুই নাম্বারে কি, তখন তো দুই নাম্বারে যোগ হবে, ঠিক আছে, তখন তার কনকেট হবে না, অর্থাৎ পাশাপাশি বসে যাবে না। তো নাম্বার তো যোগ হয়। তো পার্সেন্টের ভিতরে যখন আমি স্ট্রিং হিসাবে 50কে মানে বসাই দিছি, তখন সেটা নাম্বারে মানে পরিণত হয়েছে। নাম্বারে পরিণত হওয়ার কারণে 50 আর 20.5 যোগ হয়ে 70.5 শো করছে, ঠিক আছে। পার্সেন্টের ভিতরে ঢুকানোর পর এটা ডেটা টাইপ কি হয়ে গেছে, নাম্বার। তো এটা দেখানোর জন্য এই যে টাইপ অফ আর কি ইউজ করছি কনসোল ডট লগ এর পরে। তো পার্সেন্ট ইউজ করে কি করা যায়, এই স্ট্রিং টাইপের ডেটাকে নাম্বারে কনভার্ট করা যায়, ঠিক আছে। এখন আমরা আরেকটা বিষয় বোঝার চেষ্টা করব, সেটি হচ্ছে ধরেন যে লেট মানে যে কোনো ভেরিয়েবল নেম ধরলেই চলে। আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের আর কি এরকমই করতেছি। পার্স ইন্ট, পার্সেন্টের ভিতরে দিলাম 10.5, লেট second equal to ফ্লোট ভিতরে 20.9। আচ্ছা, তো একটা পার্স ইন্ট আর একটা হচ্ছে পার্স ফ্লোট। এখন ফার্স্ট আর সেকেন্ড, তো ফার্স্ট ভেরিয়েবলের ভিতরে পার্সেন্ট হিসাবে পার্সেন্টের ভিতরে একটি মান রাখছি, মানে স্ট্রিং আকারে 10.5। আর সেকেন্ড ভেরিয়েবলের ভিতরে পার্স ফ্লোটের ভিতরে স্ট্রিং আকারে একটি মান রাখছি 20.9। এখন এই ফার্স্ট আর এই সেকেন্ড আরে যোগ করে দিছি, ঠিক আছে, মানে কনসোল ডট লগের ভিতরে যোগ করছি। তো এটার মানটা কি আসে, এটার মান কি আসছে 30.9, ঠিক আছে। এখন 30.9 কি কারণে আসছে, এর কারণটা হচ্ছে এই যে 20 আর 10 আছে না, 20 আর 10 তো 30, ঠিক আছে। এখন 30.9, তাহলে এই যে 0.5 এখানে এটা যোগ হইলো না কেন, এটা এটা কোথায় গেল। এর আগে একটা কনসোল ডট লগ আছে, এটাকে আমরা অফ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর নাহলে সবগুলো মান একসাথে এসে পড়ে, একসাথে আসলে একটু ঝামেলা বুঝতে। তো এই যে দেখেন, এবার দেখেন, এবার এই যে শুধু 30.9। এখন পার্স ইন্ট মানে কি, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। ও কিন্তু ও পূর্ণ সংখ্যা কনভার্ট করে। এখন এই যে 10.5 যেটা আছে না, এই 0.5টার ও বাদ দেয় পার্স ইন্টে, ঠিক আছে। এটা পার্সেন্ট মানে পূর্ণ সংখ্যা, আর পার্স ফ্লোট মানে হচ্ছে মানে এই যে দশমিকের পর যত সংখ্যা আছে এগুলো সহ মানে কাউন্ট হবে, এরকম একটা বিষয়, ঠিক আছে। তো এখন এটাকে যে পার্স ইন্ট আছে না, এটাকে যদি আমি পার্স ফ্লোট করে দিই, পার্স ফ্লোট করে দিই, ঠিক আছে। এখন দুইটাই পার্স ফ্লোট, এখন কি ও দশমিকের পরের সংখ্যাকে টানবে, ও দশমিকের পরের সংখ্যাকে টানবে। এখন কিন্তু যোগ হইব 10.5 যোগ 20.9, টোটাল যত আসে তত, ঠিক আছে। এখন দেখেন এই যে কিন্তু 31.4 এসে পড়ছে, ঠিক আছে। 20.9 আর 10.5 যোগ করলে কত আসে, 31.4। দেখাই, এই যে ক্যালকুলেটর ওপেন করলাম, এই যে 20 পয়েন্ট কত ছিল, 9 যোগ 10.5, এই যে 31.4। এই দেখেন 31.4 আসছে। অর্থাৎ এখন কি পার্স ফ্লোট যখন আমি ইউজ করছি, তখন কিন্তু ও দশমিকের পরের সংখ্যাকে সহ ধরে কাউন্ট করছে। আর আগের বার যখন আমরা যে পার্স ইন্টে ইউজ করছিলাম, তখন কি হয়েছিল,
তখন শুধু পার্স ইনটাই যে পার্স ফ্লোর তো দশমিকের পরের সংখ্যা সহই যোগ করছে, বাট পার্স ইন্টেরটাই 10-এর পরে 0.5টার ও বাদ দিছে, ঠিক আছে। তো সেই জন্য এখন কত সেই জন্য কত আসছিল, 30.9 আসছিল, এই যে 30.9 আসছিল, ঠিক আছে। এখন এই যে পার্স ফ্লোরটার কাইটা দিয়ে এটা যদি এটারও যদি আমি পার্স ইন্ট করে দিই না, পার্স ইন করে দিই, এখন কত আসবে জানেন, এখন 20 আর 10 30 আসবে। দেখেন এই যে শুধু 30 আসছে, কারণ এটাও ইন্টিজার, মানে এটাও পার্সেন্টিজার, এটাও পার্সেন্টিজার, এই কারণে 20.9, তার মানে ও কাউন্ট করছে শুধু 20। আর 10.5 ও কাউন্ট করছে শুধু 10, অর্থাৎ 10 আর 20 যোগ করলে কত আসে, 20 আসে, 30 আসে, সরি। তো এটা আর পার্স ইন্টের পরিবর্তে পার্স ফ্লোট ইউজ করলে কি হবে, সেটা হচ্ছে দশমিকের পরে যত সংখ্যা আছে ওইগুলো সহ ও কাউন্ট করবে, ঠিক আছে, এটা একটা বিষয়। আচ্ছা, তো এখন আমরা যে আরেকটা বিষয় দেখব সেটা হচ্ছে, ধরেন লেট লেট আমরা কি ইউজ করতে পারি, লেট সামথিং ইকুয়াল টু 0.1, ঠিক আছে। লেট যে কোনো একটা ইউজ করলে হয়, লেট টাকা 1 ইকুয়াল টু, আমরা যদি দিই যে পার্স ফ্লোট এই বিপলে 0.2, লেট টোটাল ইকুয়াল টু টাকা 1। তো এবার কনসোল ডট লগ এর ভিতরে টোটাল, ঠিক আছে। তো আমরা এই টোটাল মানে এই যে টাকা আর টাকা 1-এর মানটা, মানে এই যে 0.1 এটা হলো নাম্বার ডেটা টাইপ, আর পার্স ফ্লোটের ভিতরে স্ট্রিং যে ডেটা টাইপ আছে 0.2, ঠিক আছে। তো যখন আমরা এটা পার্স ফ্লোট করলাম, তার মানে কি নাম্বারে পরিবর্তন হয়েছে। তো এই দুইটা যোগ করলে আসলে কি আসে, এটা আউটপুট আমরা দেখতে চাই। এখানে কি লিখছে যে reference error cannot access total before initialization. হুম। আচ্ছা, এটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে, এটা ওই যে টোটাল যে ভেরিয়েবলটা আমরা নিছিলাম না, এটা আমরা আগে একবার নিছিলাম এই কারণে। তো মানে জেনারেলি বারবার একই ধরনের ভেরিয়েবল নেম নেওয়া যাবে, শুধু ঘুরায় ঘুরায় নিতে হবে, ঠিক আছে, অন্য নাম ডিক্লেয়ার করতে হবে, এক নাম বারবার ধরা যাবে না, ঠিক আছে, এটাই আর কি। তো দেখেন এখন কিন্তু কি হয়েছে, কি 0.1 আর 0.2 যোগ করলে কি কি আসছে, যে এটা আসছে। এখন এটা আমি করছি কারণ হচ্ছে, এটা তো একটু আগে দেখাইলাম, এই যে পার্সেন্টের ব্যাপারটা দেখাইলাম না, তারপরও এটা আমি করছি, এটার ভিতরে আমি আরেকটা জিনিস এখন দেখাবো, সেটা হচ্ছে এই দেখেন, 0.30000 দিয়ে তারপরে 4 আসছে না, অনেক আসছে, ঠিক আছে, অনেক ঘরে মান আসছে। তো এখন আমি চাই যে এটার পরে মানে আমি নির্দিষ্ট সংখ্যক আহ, ঘর আমি ঘর পর্যন্ত আমি মান দেখতে চাই, ঠিক আছে। তো এটাকে কিভাবে আমরা ফিক্স করব, এটাকে ফিক্স করার একটা অপশন আছে। এটা ফিক্স করার অপশন হলো, এই যে টোটাল আছে না, টোটাল ওয়ানের পরে ডট দিব, ডট দিয়ে আমরা লিখবো যে টু ফিক্স, ঠিক আছে, টু ফিক্সড, ইডি দিতে হবে শেষে। টু ফিক্স দিয়ে যে ফার্স্ট ব্রেকেটের ভিতরে যদি আমরা 2 লিখে দিই, তার মানে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত মান দেখাইব, ঠিক আছে। দেখেন, বিশ্বাস না হইলে আমি এই যে আউটপুটে দেখাই, এ দেখেন, হুম, এই যে 30-এর পরে যে 0.30 দেখছেন, টু মানে 2 ঘর পর্যন্ত আসছে। এখন এখানে মান আপনি চেঞ্জ করে অন্য যে কোনো কিছু দিতে পারেন, ধরেন এই যে টাকার মান আমি দিলাম হচ্ছে 70, আর এই টাকা মানের মান দিলাম হচ্ছে 90। এখন যোগ না তো, এটা ধরেন এই যে ডিভাইড করে দিলাম, ভাগ করে দিলাম, ঠিক আছে।
এখন দেখেন এই যে 2 গড়ের মান শো করছে 0.78। ঠিক আছে, এখানে যদি আমি বাড়াইয়া 7 গড়ের মান দেখতে চাই, মানে আমি 7 গড় পর্যন্ত, দশমিকের পর 7 গড় পর্যন্ত মান দেখতে চাই, এই 0.7, এই যে দেখেন 1 2 3 1 2 3 4 5 6 7। ঠিক আছে, আর এখানে যদি এই যে 1 দেন, 1 দেন, তাহলে যে শুধুমাত্র 1 ঘর দশমিকের পরে 0 পয়েন্ট, দশমিকের পরে শুধুমাত্র 1 ঘর, তো 0.8। ঠিক আছে, এটা আমরা দেখতে পাই। তো টু ফিক্স দিয়ে এভাবে মানে দশমিকের পর আমরা কয় ঘর দেখবো সেটাকে ফিক্স করে দেওয়া যায়। এখন আমরা যদি লিখি যে লেট নাম মানে নাম্বার ইকুয়াল টু, ধরেন 30 রে আমরা 0 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো এটা কি আসলে এটা কি আসে আউটপুট, এটা আমরা দেখতে চাই। কনসোল ডট লগ নাম্বার, আউটপুট দেখতে গেলে ইনফিনিটি। ঠিক আছে, অর্থাৎ 0 দিয়া 30 ভাগ যায় না, ইনফিনিটি আসে। ঠিক আছে, আর আরেকটা বিষয় একটু দেখাই, কোনটা, আরেকটা বিষয় যেটা দেখাবো সেটা হচ্ছে, ধরেন আমরা এখানে ধরলাম যে অরেঞ্জ প্রাইস ইকুয়াল টু, ধরেন দিলাম 20, আর এখানে দিলাম অরেঞ্জ প্রাইস, সরি বইটি ইউজ করি নাই, অরেঞ্জ প্রাইস প্লাস ইনফিনিটির নিচে, আচ্ছা এই যে আমি কনসোল ডট লগটাকে, এটাকে আমি কমেন্ট করে রাখি, এই কনসোল ডট লগটাকে কমেন্ট করে রাখি। এবার দেখেন আমরা যদি আউটপুট দেখতে চাই, ইনফিনিটি আসলে ওই যে, আচ্ছা এই যে এটা কমেন্ট করে রাখি। এবার দেখেন 30 আসছে। ঠিক আছে, এখানে এখানে কি কিন্তু আমি আগের মতোই যে প্লাস মাইনাস যোগ বিয়োগ এগুলো করি নাই। ঠিক আছে, এখানে আমি কি করছি, অরেঞ্জ প্রাইস নামে একটি ভেরিয়েবল নেম নিছি এবং এটার মান সেট করছি 20। তারপরে সেকেন্ড টাইম আবার অরেঞ্জ প্রাইস লিখে এই যে সমানের আগে প্লাস দিয়ে দিছি, প্লাস দিয়ে দিছি, আর এটা ডিক্লেয়ার করছি এটার মান কত, 10। এই যে সমানের আগে যে প্লাস দিছি এর মানে বুঝাইছি কি যে, মানে যে 10 যোগ করো আগের অরেঞ্জ প্রাইসের লগে। ঠিক আছে, তো এই কনসোল ডট লগ শুধু অরেঞ্জ প্রাইসটাকে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা টোটাল 20 আর 10 যোগ করে 30 আউটপুট পাবো। ঠিক আছে, তো এটা একটা একটা হচ্ছে, আচ্ছা, তো এই পর্যন্তই আজকে থাকবে, এবং মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করার বেসিক রুলসটা, মানে কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা সম্পর্কে আমরা জানলাম। এবং আমাদের আরো কিছু জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে মানে ভেরিয়েবলটা যে আমরা লিখবো, এই ভেরিয়েবল লিখার একটা ধরন আছে। অর্থাৎ মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় ভেরিয়েবলের নেম কেস সেন্সিটিভ হয়। 3 ধরনের কেস আছে। ঠিক আছে, 3 টাইপ অফ কেস। ঠিক আছে, 3 টাইপস অফ কেস আছে। একটা হচ্ছে ক্যামেল কেস, ঠিক আছে, আরেকটা হচ্ছে স্নেক কেস, আর আরেকটা হচ্ছে প্যাসকেল কেস। এখন এই 3 ধরনের কেস কি দেখেন, এই যে আমি যে যত ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, আমার ভেরিয়েবলের মধ্যে কিন্তু একটা জিনিস, এই ধরেন এই যে শেষের 2টা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি না, অরেঞ্জ প্রাইস, এটার মধ্যে একটা বিষয় লক্ষ্য করেন যে ফার্স্টের অক্ষর ছোট হাতের প্রথম ওয়ার্ডের। ঠিক আছে, আর পরের ওয়ার্ডের ফার্স্টের অক্ষর বড় হাতের। ঠিক আছে, তো এটা একটা কেস, মানে একটা স্টাইল লেখা। তো এটা হচ্ছে ক্যামেল কেস। তো ফার্স্টে যদি আমরা ক্যামেল কেস সম্পর্কে, ক্যামেল জানতে চাই, তাহলে ক্যামেল কেস এভাবে লেখা হয়। অর্থাৎ
প্রথম ওয়ার্ডের প্রত্যেক অক্ষর তো ছোট হাতে থাকবেই, ফার্স্টের অক্ষর সহ ছোট হাতের থাকবে, ঠিক আছে। আর দ্বিতীয় ওয়ার্ডের যদি মানে ভেরিয়েবল নেমটা দুইটা ওয়ার্ডের সাথে হয়, ঠিক আছে, দুইটা ওয়ার্ড নিয়ে হয়, তাহলে দ্বিতীয় ওয়ার্ডের প্রথম যে নামটা মানে প্রথম যে লেটারটা আছে সেটা বড় হাতের হবে। অর্থাৎ এই যে কেসের সিটা কিন্তু বড় হাতের আর বাকি সব ছোট হাতের, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্যামেল কেস। আর আরেকটা হচ্ছে স্নেক কেস। স্নেক কেস কি? স্নেক দিয়া এই যে হাইফেনের নিচে যেটা আছে আন্ডার স্কোর, ঠিক আছে, এটা কেস। অর্থাৎ এখানে কোনো বড় হাতের কোনো নাম থাকবে না, ঠিক আছে। মানে বড় হাতের কোনো থাকবে না, লেটার থাকবে না। এটা হচ্ছে স্নেক কেস। আরেকটা হচ্ছে প্যাসকেল কেস। এখন প্যাসকেল কেসটা কেমন রাখে? এটা হচ্ছে প্রথম ওয়ার্ডের পি বড় হাতের, প্যাসকেল কেস। দ্বিতীয় ওয়ার্ডের সিও বড় হাতের, PASCAL, ঠিক আছে। এই তিন ধরনের কেস। তো এখন ক্যামেল কেসে যদি আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে আমরা কিভাবে করব? লেট, আচ্ছা এভাবে তো তাই কমেন্ট করে রাখি, এগুলোকে কমেন্ট করে রাখি। এই যে লেট, আচ্ছা নিচে দেখায়, হ্যাঁ। তো এক নাম্বারটা, আচ্ছা ক্যামেল কেস মানে ফার্স্টারটা, এই যে ক্যামেল কেস, ঠিক আছে। এটার মধ্যে এই স্টাইলে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হলে আমাদের এইভাবে করতে হবে। লেট, এই যে FIRST, ফার্স্ট, ফার্স্ট নেম। ব্যাপারটা বুঝতে পারছেন? এই যে নেমের এন বড় হাতের নেম, ঠিক আছে। ফার্স্ট নেম ইকুয়াল টু যে কোনো একটা নাম, মাই নেম, ঠিক আছে। এভাবে ডিক্লেয়ার করতে হয়। আর যদি স্নেক কেস ইউজ করেন তাহলে এই জিনিসটাই কিভাবে হবে? ফার্স্ট নেম, ঠিক আছে, মাই নেম। তো এটা হচ্ছে স্নেক কেস। আর আরেকটা হচ্ছে প্যাসকেল কেস। তো সেটা লেখা নিয়ম হচ্ছে যে প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের, দেন দ্বিতীয় ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের, আর বাকিগুলো ছোট হাতের, ঠিক আছে। এই তিনটা কেসের থেকে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে ক্যামেল কেস, অর্থাৎ প্রথমটা এই যে ফার্স্ট নেম এটা ইউজ, আর বাকি দুইটা অত একটা ইউজ হয় না, বাট লেখা যায়, ঠিক আছে। তো সবচেয়ে বেশি ইউজ হয় কি? ক্যামেল কেস। তো এটাই বেশি ইউজ, আর বাকি দুইটা অত একটা ইউজ হয় না। আচ্ছা, তো আমরা কেস দেখলাম। আর ভেরিয়েবল লেখার কোন একটা নিয়ম আছে। তো নিয়মটা কি? যে আমরা এখানে লিখি যে স্ট্রিং এর ভ্যালু ইন, সরি, স্ট্রিং এর না, মানে ভেরিয়েবল নেমের মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না, ঠিক আছে। ভেরিয়েবল নেমটা যে আমি ধরলাম না ফার্স্ট নেম, এটা আমি যেই কেসেই ধরি, এটা মাঝখানে যদি আমরা একটা গ্যাপ দিয়ে দিই, দেখেন এই যে রেড কালারই আসছে, ঠিক আছে। এরকম কোনো গ্যাপ দেওয়া যাবে না, ঠিক আছে। গ্যাপ ছাড়া লিখতে হইব, আর কেস ইউজ করে লিখতে হইব, ঠিক আছে। কোটেশন মার্কের ভিতরে ভেরিয়েবল নেম লেখা যাবে না, ঠিক আছে। মানে অর্থাৎ এই যে আমি যে ভেরিয়েবল নেম দিলাম এটার ভিতরে ধরেন আমরা একটু ডিজাইন করার জন্য এভাবে কোটেশন দিয়ে দিতে পারি, হোক সেটা ডাবল কোটেশন, ইট ডাজন্ট ম্যাটার। এই কোটেশনের ভিতরে কোনো ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করা যাবে না, ঠিক আছে। ডিজিট দিয়ে ভেরিয়েবল নেম শুরু করা যাবে না। ধরেন এই যে ফার্স্ট নেমের আগে আমি একটা, ধরেন ডিজাইন করার লেগে 78 দিয়ে দিলাম, বা একটা 9 দিয়ে দিলাম, বা 8 দিয়ে দিলাম, 7 দিয়ে দিলাম, এই ধরনের সংখ্যা ইউজ করা যাবে না ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করার ক্ষেত্রে, ঠিক আছে। কোনো পজিটিভ নেগেটিভ চিহ্ন ইউজ করা যাবে না। পজিটিভ নেগেটিভ চিহ্ন কি? ধরেন এই যে আমি দিলাম প্লাস, প্লাস দিয়া ফার্স্ট নেম দিলাম, এইগুলা ইউজ করা যাবে না। মাইনাস, এইগুলা ইউজ করা যাবে না, ঠিক আছে। এইগুলা দিয়ে ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করা যাবে না। আর ভেরিয়েবল ভেরিয়েবল এর যে মানে ভেরিয়েবল নেম যে ধরা হয় এটার আগে তো একটা কি ইউজ করা হয়, লেট ইউজ করুক বা ভার ইউজ করি বা যেটাই ইউজ করি, ওই কিকে
মানে ভেরিয়েবল নেম হিসাবে ইউজ করা যাবে না। যেমন এই যে লেট ইকুয়াল টু আমরা যদি লিখি লেট ইকুয়াল টু আমরা একটা মানে নাম দিয়ে দিলাম, এটা আবার হবে না, ঠিক আছে? মানে লেট ইকুয়াল টু এত, মানে এটা হবে না। মানে ভেরিয়েবল কি যেটা কি ওইটারে আবার ভেরিয়েবল নেম হিসেবে ধরা যাবে না। ধরেন যে লেট দিয়ে আমরা এনে যদি লিখি যে var, ঠিক আছে? এইভাবে এই যে ধরা যাবে না। এইভাবে ধরতে গেলে কিন্তু এই যে দেখেন রেড কালার মার্কিং এইসব, ঠিক আছে? তো এগুলা এই যে ভেরিয়েবল কি এর ভেরিয়েবল নেম হিসাবে ইউজ করা যাবে না, ঠিক আছে? অন্য অন্য একটা মানে অর্থবোধক কিছু দিতে হবে, ঠিক আছে? নেম আগে ডিক্লেয়ার করা ছিল, এই কারণে রেড মার্কিং দেখা যায়। তো এইভাবে এই যে এইভাবে দিতে হবে, ঠিক আছে? ভেরিয়েবল কি ভেরিয়েবল নেম হিসাবে ইউজ করা যাবে না। আবার ধরেন এটার এই যে ফলস বা ইকুয়াল টু নেম, ঠিক আছে? ট্রু ইকুয়াল টু নেম, এইভাবেও ধরা যাবে না। তো জাভা স্ক্রিপ্টে কিছু রিজার্ভ কিওয়ার্ড আছে, তো ওইগুলাকে ইউজ করে ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করা যাবে না। তো এগুলো হচ্ছে নিয়ম, ঠিক আছে? এগুলো হচ্ছে নিয়ম জাভা স্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য। আর যেটা সেটা হচ্ছে আমাদের যেটা জানতে হবে যে এই যে এটা মানে কি, এটা হচ্ছে মডিউলাস, মানে এটাতে এটা এটার একটি রিমাইন্ডার থাকে, অর্থাৎ বাকশেষ থাকে। বাকশে ছোটবেলায় আমরা ভাগ করতাম না, যে 2 দিয়ে 5 ভাগ করতে গেলে, বা 2 দিয়ে কি 5 ভাগ করা যায়, রিমাইন্ডার থাকে না? ওই রিমাইন্ডারের ব্যাপারটা হ্যান্ডেল করে, অর্থাৎ এই যে এটা মডিউলাস, ঠিক আছে? এটা হ্যান্ডেল করে। তারপরে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে এই যে ডাবল স্টার দিয়ে কি বোঝায়? টু দা পাওয়ার, ঠিক আছে? টু দা টু দা পাওয়ার বোঝায়, অর্থাৎ ফাইভ, ফাইভের উপরে যদি ফাইভ থাকে, ফাইভের উপরে কোনা দেওয়া ছোট্ট করে যদি ফাইভ থাকে, অর্থাৎ এর মানে কি পাঁচ, পাঁচবার গুণ, অর্থাৎ 5 গুণ 5 গুণ 5 গুণ 5, ঠিক আছে? এটা বোঝায়। তো ডাবল স্টার দিলে এটা বোঝায়, টু দা পাওয়ার বোঝায়। আর মডিউলাস দিলে কি থাকে? রিমাইন্ডার, মানে বাকশেষ থাকে, এরকম একটা বোঝায়। এরপর যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ওয়ান স্টার। ওয়ান স্টার মানে কি বোঝায়? যে ইনটু বোঝায়, মানে গুণ, ঠিক আছে? মানে মাল্টিপ্লিকেশন। আর এটা দিয়ে কি বোঝায়? ডিভিশন, ঠিক আছে? মানে সিঙ্গেল, এই যে ডিভাইডেড, সিঙ্গেল ডিভাইডেড, এটা কিন্তু আবার এই যে ডাবল দিলে কিন্তু কমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? ডাবল না, সিঙ্গেল। আর এটা তো মাইনাস, প্লাস। তো এই হচ্ছে অপারেটর, ঠিক আছে? তো আজকে ভিডিও এই পর্যন্তই থাকবে। আজকে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে বেসিক টুকটাক কথা বলার চেষ্টা করলাম, আর ভেরিয়েবল সম্পর্কে, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করা হয়, কিভাবে ভেরিয়েবলের মাধ্যমে অপারেটর ইউজ করে কাজ করা যায়, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ ইউজ করে কিভাবে যোগ করা হয়, বিয়োগ করা হয়, ভাগ করা হয়, এগুলা দেখলাম। আর ডেটা টাইপ দেখলাম, স্ট্রিং, বুলিয়ান, নাম্বার টাইপের ডেটা টাইপ দেখলাম। দেন পার্সেন্ট, পার্স ফ্লোট দেখলাম। স্ট্রিং এর সাথে নাম্বার যোগ করলে কি হয় সেটা দেখলাম। আর স্ট্রিং স্ট্রিং এর সাথে নাম্বার বলতে কি মানে আর কি, নাম্বারটা যদি স্ট্রিং আকারে থাকে সেটার সাথে যদি একটা পিওর নাম্বারে যোগ করা হয়, তাহলে সেটা কিরকম কনটেন্ট ঘটে, এবং ওইটাকে পার্স ইন্টের মাধ্যমে কিভাবে যোগ করা যায় সেটা দেখলাম, ঠিক আছে? তো এই জাতীয় বিষয়গুলো দেখলাম। আরো বাকি যেই মানে জিনিসগুলো আমাদের শিখতে হবে, সেগুলা পরবর্তী ভিডিওতে আমরা যখন কাজ করবো জাভাস্ক্রিপ্টে করতে করতে শিখে যাবো। তো আপাতত বেসিক যে ভেরিয়েবল সম্পর্কে যেগুলো না জানলে নয় সেগুলো জানার চেষ্টা করলাম। টাইপ অফ দেখলাম, আমরা কনসোল ডট লগ করে কিভাবে আউটপুট দেখা যায় সেগুলো দেখলাম। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা কন্ডিশন, অর্থাৎ ইফ এলস কিভাবে ইউজ করতে হয় সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো ফার্স্টে আমরা জাভাস্ক্রিপ্টের বেসিক যেই টপিকগুলো আছে সেগুলো ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের যে ফান্ডামেন্টাল টপিক, যেমন ভেরিয়েবলস আছে, কন্ডিশন আছে, অ্যারে আছে, স্ট্রিং আছে, অবজেক্ট আছে। তো এইগুলো আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করব। তো সবাই পাশেই থাকবেন।
ভিডিওগুলো কন্টিনিউ করবেন, দেখবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। চ্যানেলটিকে লাইক লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।